গুন্ডাদের করা আঘাতে এবার রীতিমতো প্রাণ হারাতে বসলো ঈশান। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা গুন্ডারা ঈশানের উপরে হামলা করে সেখান থেকে পালিয়ে যায়, ঠিক তার পর মুহূর্তে যখন কিনা ঈশানের মাথা ফেটে অনবরত রক্ত বেরোতে থাকে এবং আয়ুষ যখন ভয় পেয়ে যায়, ঠিক সেই মুহূর্তেই কুসুম বলতে থাকে যে ছোটো সাহেব এখন আমাদেরকে ভয় পেলে চলবে না, আমাদেরকে যে করেই হোক না কেন ছোটো সাহেব এক্ষুনি ঈশান সাহেবকে নিয়ে হসপিটালে যেতে হবে, নয়তো বা ওনার ভালো রকম যদি চিকিৎসা না হয় তাহলে যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে। ঠিক সেই মুহূর্তে অনুশ্রী যখন কিনা বলতে থাকে যে হ্যাঁ আমি এখানে ভালো একটা ক্লিনিক জানি, সেখানে বরঞ্চ আমরা ঈশান স্যারকে নিয়ে যাই, সেখানেই বরঞ্চ ওনার ট্রিটমেন্ট করিয়ে আনি। ঠিক সেই মুহূর্তে যখন কিনা অবশেষে আয়ুষ, কুসুম এবং অনুশ্রী মিলে নিজেদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যখন কিনা অচেতন অবস্থায় সেই ঈশানকে হসপিটালে নিয়ে যায় এবং সেখানে নিয়ে যাওয়া মাত্র ডক্টর যখন ঈশানকে অবজার্ভ করে বলতে থাকে যে সেরকম সাংঘাতিক কোনো কিছু না, হ্যাঁ জখমটা একটু গভীরে, কিন্তু তার সত্ত্বেও আপনারা ঠিক সময় মতন ওনাকে নিয়ে এসেছেন, রক্তক্ষরণ অনেকটা হয়ে গেলেও ওনাকে ঠিক সুস্থ করে তোলা যাবে, কিছুটা সময় ওনাকে বিশ্রাম নিতে হবে এবং উনি কোনো মতে যাতে স্ট্রেস না নেয়, হাইপার না হয় সেদিকটা আপনারা খেয়াল রাখবেন। ঠিক সেই মুহূর্তে অবশেষে যখন কিনা ঈশান একটু একটু করে সেন্সে ফিরতে থাকে, ঠিক সেই মুহূর্তেই ঈশান সেন্স ফিরে আসা মাত্র যখন কিনা অনুশ্রী ঈশানকে জড়িয়ে ধরে এবং বলতে থাকে যে আজকে আপনার যদি কিছু হয়ে যেত তাহলে আমি কী মুখ দেখাতাম বলুন তো, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম, এক নিমিষের জন্য আমি ভেবেছিলাম যে আমি হয়তো বা চিরকালের জন্য আপনাকে হারিয়ে ফেললাম। ঈশান স্যার ঠিক সেই মুহূর্তে ঈশান বলতে থাকে যে এত সহজে আমার কাছ থেকে তোমার পিছা ছুটছে না অনুশ্রী, যত জীবন আমি তোমাকে আগলে রাখতে পারবো ঈশ্বরের আশীর্বাদে আমি তত জীবনই তোমাকে এরকম করে আগলে রাখার চেষ্টা করবো, তার পরবর্তীটা ঈশ্বরের উপরে নির্ভর করছে, কিন্তু যে বা যারা তোমার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে তাদেরকে আমাদেরকে উচিত শিক্ষা দিতে হবে, নয়তো বা এখন ওরা তোমার জন্য থ্রেট হয়ে দাঁড়িয়েছে এবং যে কোনো সময় ওরা আবারও তোমার উপরে হামলা করতে পারে, তাই তোমাকে অ্যালার্ট থাকতে হবে এবং যখন তখন তুমি একা কোনো মতে অনুশ্রী বাড়ির বাইরে পা রাখবে না, কারণ তুমি কিন্তু খুব ভালো করেই জানো যে তোমার বাবার কারণে এবার কিন্তু তারা তোমাকে টার্গেট করবে এবং তোমার বাবা যতদিন পর্যন্ত না ওদের কাছে নথি স্বীকার করছে ততদিন পর্যন্ত কিন্তু তোমার আর জন্য প্রতিটা পদক্ষেপই মুশকিল হয়ে দাঁড়াবে। ঠিক সেই মুহূর্তে অনুশ্রী যখন বলতে থাকে কিন্তু বাবার সঙ্গে ওদের কী শত্রুতা আমি তো সেটাই বুঝতে পারছি না, ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে কেন শুনলে না, গুন্ডাদের মধ্যে একজন সর্দার ছিল, সে বলল যে অভিমন্যু রয় চৌধুরীর থেকে যদি এই প্রপার্টি নেওয়া যায় তার একমাত্র হাসিল করার আমাদের মূলত টার্গেট অনুশ্রী হবে, কারণ অনুশ্রীকে যদি তারা কোনো মতে আঘাত করতে পারে তাহলে তারা খুব ভালো করেই জানে যে তাদের কর্তার থেকে সম্পত্তি হাতিয়ে নেওয়াটা সহজ হয়ে দাঁড়াবে, কারণ কর্তা কোনো মতে নিজের পরিবারকে হারিয়ে এই সম্পত্তি আগলানোর চেষ্টা করবে না, তার কাছে সর্বপ্রথম যেটা প্রাধান্য পায় সেটা হলো তার পরিবার এবং তার পরিবারের কাছে তার কাছে সম্পূর্ণ কিছু তুচ্ছ এবং তার পরিবারের কারো একজনকে যদি সে আঘাত করে আর যদি সেটা হয়ে থাকে অনুশ্রী, তাহলে তো কোনো কথাই নেই। তার জন্যই শত্রুরা রীতিমতো অনুশ্রীকে টার্গেট করে অনুশ্রীকে মারার জন্য এখানে এসেছিলো, কিন্তু মাঝখানে অনুশ্রীকে আঘাত করতে গিয়ে তারা ভাবতেও পারেনি যে আমরা মাঝখানে চলে আসবো এবং অনুশ্রীকে বাঁচাতে গিয়ে ঈশান সাহেব আপনি আঘাত পেয়ে গিয়েছেন, সত্যি আজকে আপনি না থাকলে হয়তো বা যে কোনো সময় অনুশ্রীর যে কোনো বিপদ হয়ে যেতে পারতো। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।